সিগারেট কেউ খায় না, সিগারেটই ওরে খায়। আমার হুমায়ের কত, এই কথাটা যদি সবাই জানি এবং সবাই যদি হুমায়ের এক বানাতে পারি, তাহলে এই রোগগুলো, এই 60-70টা রোগই থাকবে না। ক্যান্সার পেশেন্ট পরামর্শ চাচ্ছি আর কি, কিভাবে আমি একটু রিকভারি হতে পারি এবং আমার মাধ্যমে অন্যান্যরাও যাতে পেন্সিলটা পেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা জানাচ্ছি যে আমরা এখানে আসতে পেরেছি। উচ্চ রক্তচাপ হলে মরার আগ পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে, তাহলে আমি এই ওষুধ থেকে বের হব কি করে, আর উচ্চ রক্তচাপ ভালো হবে কিভাবে? তো ভালো হওয়া মানে হলো আপনার রক্তচাপ স্বাভাবিক এবং ওষুধ ছাড়া, মানে ওষুধ খেলে তো আর সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। যেমন আমার উচ্চ রক্তচাপ নেই এবং কোনো ওষুধ ছাড়াই আমার রক্তচাপ স্বাভাবিক, তাহলে আমি হলাম এই রোগ থেকে মুক্ত। আপনারা যারা অনেক বছর ধরে এটার চিকিৎসা করাচ্ছেন, আপনারা কি মুক্ত? তাহলে আপনারা হলেন রোগযুক্ত, ওষুধযুক্ত। এখন যাদের কাছে গেছেন ওরা আপনাকে এই অবস্থার ভিতরেই রেখে দিবে, কোনোদিন আপনাকে এই পরামর্শ দিবে না কিভাবে আপনি ওষুধ ছেড়ে দিবেন বা এই রোগ থেকে পূর্ণাঙ্গ মুক্তি লাভ করবেন। কেন? কারণ কোটি কোটি মানুষ তারা রুগী। এখন এরা যদি সবাই সুস্থ হয়ে যায় তো রুগীর সংখ্যা ড্রামাটিক্যালি কমে যাবে। কমে গেলে এই যে এত এত বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এটা এইভাবে কাজ করবে না। ওটা হয়তো অল্প কিছু ডলারের ইন্ডাস্ট্রি থাকবে, ধরেন অল্প কয়টা রুগী থাকবে। ধরেন আজকে থেকে আপনারা যদি স্বাস্থ্য বুঝেন এবং ধরেন কল্পনা করলাম যে বাংলাদেশে সবাই সেটা বুঝে গেল, তো দেখা যাবে যে কয়েক মাসের ভিতরে আর ডায়াবেটিসের রুগী নাই, প্রেশারের রুগী নাই, এরকম ফ্যাটি লিভারের রুগী নাই, মানে যে রোগগুলোতে সবাই এখন ডাক্তার দেখে এরকম কোনো রুগীই নেই। তো এরা যদি না থাকে তো আবার এমার্জেন্সিও হবে না, অর্থাৎ হার্ট অ্যাটাক নিয়ে, প্যারালাইসিস নিয়ে এগুলো আর থাকবে না। শুধু ধরেন কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকবে, কিছু গাইনি প্রবলেম থাকবে, আর কিছু বার্ধক্যজনিত ডিজিজ থাকবে। আর বাকি যেগুলো হচ্ছে যে ইনফেকশাস ডিজিজ সেটা থাকবে, সেটা তো চিকিৎসা আসছে। এটা ম্যালেরিয়া হলে 5-6 দিন চিকিৎসা করবেন, টাইফয়েড হলে 7 থেকে 14 দিন, সেগুলোর চিকিৎসা কিন্তু আছে, সেটা ভালো হয়ে যাবে। সেটা এমন না যে টাইফয়েড রোগী সারা জীবন ডাক্তার দেখাবে আর সারা জীবন ওষুধ খাবে, এরকম না। ক্যামেরা আছে পিছনে, হ্যাঁ আপনারা বসলে, হ্যাঁ দেখে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন না? এখন দেখেন, এই আপনারা চিকিৎসা হিসাবে যেটা এখন চিন্তা করছেন, তাইলে ওনারা আপনাকে চিকিৎসা করছেন, আপনিও টাকা দিচ্ছেন তাকে, এখন সুস্থ হচ্ছেন না। আপনি ওষুধ কিনছেন টাকা খরচ করে কিন্তু সুস্থ হচ্ছেন না, আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন টাকা খরচ করে কিন্তু সুস্থ হচ্ছেন না। এখন আপনি আসলে কেন এটা করছেন? যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে আসলে আপনারা দেখলেন রেজাল্ট নেই, তাহলে তবুও আপনি এটার ভিতরে আছেন কেন? এখন হতে পারে যে না, আসলে একমাত্র এটাই পদ্ধতি, আর কোনো মুক্তির উপায় নেই, তাহলে ঠিক আছে মেনে নিলাম। কিন্তু মুক্তির উপায় কি আসলে নেই নাকি আছে? হ্যাঁ, এখন আছে, এটা জানার পরে আপনারা এখানে এসেছেন। কিন্তু যখন আপনারা জানতেন যে এটা থেকে মুক্তির উপায় নেই, তখন আপনারা রেগুলার যেভাবে সবাই চিকিৎসা করে সেভাবেই করাইছেন। করায় যখন রেজাল্ট পান নাই, কেউ ইন্ডিয়াতে গিয়ে দেখাইছে, কেউ সিঙ্গাপুরে, কেউ থাইল্যান্ডে, কেউ দেশের বাইরে, কিন্তু দেখছে যে যেখানে কোথাও একই, মানে সবখানে একই অবস্থা, কোথাও কোনো এটার মানে মুক্তি নেই। তো এখন আপনারা এসেছেন যে ওখানে চিকিৎসা করে যথেষ্ট ক্ষতির শিকার হয়ে বহুদিন ধরে ওষুধ খেয়ে এখন নিজের অবস্থা যত দিন যাচ্ছে ওষুধ বাড়ে এবং নিজের শারীরিক অবনতি ঘটছে, সমস্যার সংখ্যাও বাড়ছে। তো এখন দেখলেন যে এইভাবে চলতে থাকলে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কারণ ইতিমধ্যে যারা আপনাদের সিনিয়র আছে, যাদের বয়স আরও বেশি এবং যারা আপনাদের সে আরও দীর্ঘদিন ধরে এই পথে হাঁটছেন, অর্থাৎ আপনি হয়তো 10 বছর চিকিৎসা করাচ্ছেন, ওনারা হয়তো 30 বছর করাইছেন, তো তাদের পরিণতিগুলো দেখলেই বোঝা যাবে যে দিস ইজ ইউর ফিউচার অলসো, আপনারও এই পরিণতি ঘটবে। এখন আপনারা বলেন যে এই যে আমাদের সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন, তিনি কি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দেননি? তাহলে রোগ থেকে ভালো হওয়ার কোনো বুদ্ধি কি তিনি আমাদেরকে দেননি? নাকি বুদ্ধি দেওয়া ছাড়াই আপনাদেরকে পাঠাইছে? এখন প্রশ্ন হলো
এই রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করছে না এখন। কেন? তার অনেকগুলো কারণ। এক হলো ধরেন ভিটামিন ডি আমাদের স্বল্পতা আছে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো করে কাজ করতে হলে ভিটামিন ডির মাত্রা 90 থেকে 100 থাকাটা উচিত বা জরুরি। তা এখন বেশিরভাগ লোকেরই ওরকম নেই। তো ধরেন আমার ক্লিনিক আছে কিন্তু ওখানে কোনো যন্ত্রপাতি নেই, আপনার একটা অপারেশন করব কিন্তু অপারেশন করার জন্য যে যন্ত্রপাতি সেটা নেই। তা এখন অপারেশন করা যাবে? যাবে? নাই। তাহলে এখন আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা সঠিকভাবে কাজ করার জন্যে, ফাংশন করার জন্যে আপনার ভিটামিন ডি শুড বি অপটিমাল। 90 থেকে 100 থাকা উচিত। তা আপনাদের কত আছে? কারো 10, 15, কারো 20, 30 এরকম। তাহলে এখন যদি সেটা না থাকে তাহলে আপনার ইমিউনিটি তো কাজ করবে না। কিন্তু এই কথা কেউ বুঝাবে না আপনাদেরকে, কারণ ওই যে বললাম, রুগী যদি রুগীই না থাকে তাহলে তো রুগী নাই, তো একটা প্রবলেম। আর রুগী নাই মানে সে ওষুধও খায় না, পরীক্ষাও করে না, ডাক্তারও দেখায় না, আর এমার্জেন্সিতেও যায় না। তো এখন তো আপনার এত বড় বড় যে হাসপাতালগুলো আছে, এত কোটি কোটি টাকার যে ডাক্তার মনে করেন, এখানে তো অনেক কিছু জড়িত। যেমন একটা হলো ড্রাগ ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি। কারণ নষ্ট না খেলে আপনি রুগী হবেন না, সো নষ্ট খাবার খেতে হবে আগে টাকা দিয়ে খেতে হবে। তো আপনি যদি না খান রুগী হবেন না, তার মানে আপনি খাচ্ছেন, অবশ্যই খাচ্ছেন। তো এখন কেউ যদি না খায় তাহলে তো খাবার বিক্রি হবে না। তো কেউ যদি খাবার না খায় তাহলে তো এই ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি যে মোড়ে মোড়ে এইটা তো থাকবে না। তো এখন রুগী না হলে তো ডাক্তার দেখাবে না, তো এত ডাক্তারও অত লাগবে না, আবার ফার্মেসিও এত লাগবে না, ওষুধও এত লাগবে না। তো তাহলে তিনটা জিনিস নাই। আবার এই ইনভেস্টিগেশনও এত লাগবে না, পরীক্ষা নিরীক্ষা এত লাগবে না, আর বড় বড় হাসপাতালও এত লাগবে না, কারণ এত রুগী নাই যে ওখানে কেউ আসে না, ধরেন রুগী নেই তো কীভাবে। যেমন ওদিন আমি মদিনাতে গেলাম, তো ওখানে হাজিদের জন্য বিরাট বড় একটা হাসপাতাল বানাইছে, বিশাল বড়, বুঝছেন। তো পরে ওটা কেউ নাই, ওখানে বন্ধ। তো পরে উনি বলতেছে, যিনি আমাকে দেখাইতে নিয়ে গেলেন, যে এটা আসলে রুগী নাই, তো এখন এটা বন্ধ হয়ে গেছে। তো রুগী না থাকলে বন্ধ হয়ে যাবে। ওখানে বিরাট বড়, কোটি কোটি টাকা খরচ করে বিশাল বড় একটা বানাইছে, কিন্তু রুগী নেই। তাহলে রুগী না থাকলে কি হবে? বন্ধ হয়ে যাবে। তা এখন এই জন্য রুগী থাকতে হবে, রুগী থাকতে হবে। এখন যদি আপনার ভিটামিন ডি 90-100 থাকে তাহলে অনেক রুগী আর হবে না সহজে। তো এই জন্য ভিটামিন ডি যেটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ, এবং আপনাদেরও যে এটার ব্যাপারে সচেতন হওয়া দরকার। কারণ রুগী হলে সে আপনিই হবেন, ওষুধ খেলে আপনি খাবেন, আর অপারেশন হলে আপনারই হবে, কষ্ট পেলে আপনি পাবেন, ক্যান্সার হলে আপনি সাফার করবেন, হ্যাঁ, আলসার হলে আপনি সাফার করবেন। তো এখন যেমন আপনারা যে রোগে সাফার করছেন, কারো এই কষ্ট, তার ওই কষ্ট, তার মাজা ব্যথা, তার গিরা ব্যথা, তার ব্রেন কাজ করে না, তার শক্তি নাই, তার এনার্জি নাই, হ্যাঁ, তার ইনসুলিন লাগে, তার প্রেশার ধামধাম করে বেড়ে যায়, বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, হ্যাঁ, ঘুম হয় না, হজম হয় না, নানান ধরনের। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে আপনাদের চলাফেরা, নিজের অর্জন, 2 হাতের কামাই। এগুলো আপনি অর্জন করেছেন, কেননা সমাজকে এভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি এটার বাইরে যেতে পারবেন না, এর বাইরে আপনি যেতে পারবেন না, এর বাইরে আপনার পক্ষে মানে আপনার জ্ঞানে যাওয়া সম্ভব না। মানে আপনি এখন আমরা যেভাবে বলছি, জানেন, বুঝেন, সেটা তারপরে আপনার নিজের জ্ঞান খরচ করে সেটা পরে পারবেন, কিন্তু এতদিন এটা হয়ে আসেনি। স্বাভাবিকভাবে কেউ এভাবে বলেনি বলেই আপনারাও বুঝতে পারেননি। তাহলে দেখেন, এখন ওই যে ডাক্তার, উনি যদি কাজ করতেছে, মানে আপনার ইমিউন সিস্টেম কাজ করতেছে, আপনার সুগার লেভেল থাকতে হবে 5, 5.5 এরকম, মানে 6-এর নিচে বা 6। এখন আপনার যদি সুগার লেভেল বেশি থাকে, এটা কাজ করতে পারবে না। শুধু কাজ করতে পারবে না তা না, মানে আপনার চোখ থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, লিভার, কিডনি, হার্ট, লাংস, পেট এবং নার্ভ এবং সব কিছু ধীরে 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 ধ্বংস হয়ে যাবে তিলে তিলে। ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে নার্ভ ড্যামেজ হয়ে যাবে, কখনো আঙ্গুল কাটতে হবে, কখনো পায়ের গোড়ালি সহ কাটতে হবে, এভাবে আস্তে আস্তে আপনার ধ্বংস হয়ে যাবে। মানে শুকাবে তো নাই, ক্ষত পচে যাবে, গ্যাংগ্রিন হয়ে যাবে। মানে চিনি বেশি থাকলে মানে রোগ প্রতিরোধ ক্ষত কাজ করবে না সেটা না, মানে
কাজ তো করবেই না, বরং একেবারে সব ড্যামেজ করে দিবে। তবে ড্যামেজটা হবে বছর বছর ধরে, ধরেন 30, 40, 50 বছর ধরে ড্যামেজটা হবে ঘুণ পোকার মতো। এটাকে বলে সাইলেন্ট কিলার। এমনভাবে মারবে যে কিছু শব্দ হবে না, টেরই পাবে না, যাকে মারবে সেও টের পাবে না, সে কিচ্ছু টের পাবে না, বুঝতেই পারবে না। পরে একদিন দেখবে যে একেবারে মাজার হাড্ডি প্রলাপস হয়ে গেছে, বা ডিস্ক প্রলাপস হয়ে গেছে, বা কখনো দেখবে গিরা ক্ষয় হয়ে গেছে, এখানে ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ ওটা ভেঙে গেছে, এরকম মানে বুঝতে পারবে না। দেখে ব্লক হয়ে গেছে, ওই জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে। দেখবে যে চোখে রেটিনোপ্যাথি হয়ে গেছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হ্যাঁ, কিডনিতে নেফ্রোপ্যাথি হয়ে গেছে, মানে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিস লাগবে, সব মানে সে আর তার ফিল্টার কাজ করতে পারছে না। ওনাকে একটু হুশে আনেন, উনি বেহুশ হয়ে গেছে। জি, বলেন বাবা জি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে একটু উজু করে আসেন, উজু ভেঙে গেছে আপনার। তা এখন এই যে মনে করেন যে আপনারা এখানে এসেছেন, ভাবছেন ডাক্তার দেখায় ওষুধ খাবেন, এটাও না। এখানে এই কথাগুলোই আপনার চিকিৎসা, বুঝলে ভালো। এই যে ভিটামিন ডি, এটা কিন্তু আসলে ওই আগুনের চুলার সাথে এটা সম্পর্ক আছে। কেমন? এটা পাকশাক করার বিষয় আছে। অনেকে জিজ্ঞেস করে স্যার সূর্যের আলো কোন সময় ভালো? যখন গরম বেশি তখন তাড়াতাড়ি, ভালো খারাপের কিছু না, বলে যখন গরম যত বেশি, রোদ যত টাটকা, রান্না হবে তাড়াতাড়ি। রোদ যত নরম, রান্না হবে তত দেরিতে। রোদ যত গরম, তাড়াতাড়ি রান্না হবে। এখন ধরেন ফাতিলের এক কোণার মধ্যে একটু আগুন দিচ্ছেন, তো ওই পানি গরম হইতে হারা দিন চলে যাব। মানে কেনে আঙ্গুলে রোদ লাগাইছে আর কি। অনেক মহিলারা কয় স্যার আমি তো রোদরে হাঁটি, মনে হয় যে উনি রোদে হাঁটলে তো, আবার অনেকে আবার মোজাও পরে, যাই হোক সেটা আলাদা। তো হ্যাঁ রোদে হাঁটে, তো আমার ভিটামিন ডি 10 কেন? তো হ্যাঁ তো আর কাপড় চোপড় খুললে হাঁটে না, কাপড় পরেই হাঁটে। তা এখন কাপড়ের উপরে রোদ দিয়ে তো আর ভিটামিন ডি হবে না, বুঝেন না কথা? তা আপনি ফাতিল মনে করেন প্যাকেট ট্যাকেট সহ চুলার মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে কি আর পাতিল গরম হইব? ফাতিলের তলায় তো রোদ লাগতে, মানে কি গরম লাগতে হবে, আগুন লাগতে হবে। তা আমরা কাপড়ে আগুন লাগাই, তো কাপড়ের ভিটামিন ডি টেস্ট করাইবে না, বুঝেন না যে আপনার কাপড়ের ভিটামিন ডি কত? তো সিম্পল জিনিস যে আমি যতটা এক্সপোজড হব, যত বেশি এক্সপোজড হব, আমি বলছি না আপনার কাপড় কিনে হাঁটতে, আমার কথা হলো আপনি যত বেশি এক্সপোজড হবেন, তো আপনি হয়তো আপনার নিরাপদ পরিবেশ, হয়তো নিচে ঘরে রোদ আসতেছে, বিছানায় শুইলেন, বা মেঝেতে শুইলেন, বা ছাদে একটা রোদের ব্যবস্থা করলেন, সেটা আমরা এক একভাবে আমরা এক একজন চেষ্টা করব। কিন্তু চামড়ায় লাগালে, তো এখন যত বেশি এরিয়াতে লাগবেন রান্না তাড়াতাড়ি হবে, যত কম এরিয়াতে লাগাবেন তত কম রান্না হবে। এটা তো রান্না হয়। ভিটামিন ডি তো আর রোদের মধ্যে নাই। ভিটামিন ডি মানে আপনার কোলেস্ট্রলটা এই বিভিন্ন ধাপে আপনার ধরেন স্কিনে একটা রে পড়লে একটা বিক্রিয়া হয়, তাপ হলে আর একটা বিক্রিয়া হয়, তারপরে সেটা লিভারে যায়, লিভার থেকে তারপর কিডনিতে যায়, কিডনি থেকে তারপর অ্যাক্টিভ ভিটামিন ডি রক্তে আসে। তো অনেকগুলো ধাপ আছে। তো এখন আপনি এদিকে পোড়ায় ফেলাইছেন, ওদিকে লিভারের অবস্থা ভালো না, তো ঠিক আছে লিভার যাও পাচ্ছে কিছু একটা, কিন্তু কিডনির অবস্থা খারাপ, তা আলটিমেটলি কী হইলো? ওদিকে ফুড়িয়া কয়লা হইলো, আলটিমেটলি কিছু হলো না, মানে ভিটামিন ডি আর পাবেন না। আবার অনেকের আছে ওই চুলে আগুন দিব যে লাকড়িই নাই, আই মিন কী আছে ওই যে কোলেস্টেরলই নাই, ভালো কোলেস্টেরল। তো হ্যাঁ কী করছে, ওই যে ডাক্তারের পরামর্শে কুসুম ফালায় দেয়, ঘি খায় না, তেল খায় না, অয়েল ইজ অয়েল, তো ঘাস টাস খায় খালি, হ্যাঁ, তো আর কোনো তেলই খায় না। আবার তেল কমানোর ওষুধ খায়, এখন তো তেল সব কমে গেছে, হ্যাঁ এখন কোলেস্ট্রল নাই, এখন কোলেস্ট্রল ছাড়া ভিটামিন ডি আসমান থেকে পড়বে। আবার কোলেস্ট্রল দিয়ে আবার টেস্টোস্টেরন তৈরি হয়, তো পুরুষত্বই থাকবে না। যারা এরকম এই পরামর্শ যারা মানে আগে ওই জিনিস নাইও, নো কোলেস্ট্রল, নো পুরুষত্ব, নো টেস্টোস্টেরন, নো ভিটামিন ডি। ও মেয়েরা খুশি হয়েছেন, মেয়েদেরও এস্ট্রোজেন, নো এস্ট্রোজেন, নো প্রজেস্টেরন, মানে মেয়েরা মেয়ে থাকবে না, পুরুষরা পুরুষ থাকবে না, সব হলো ওই মাঝামাঝি একটা জায়গায় থাকবে আর কি। তো এইটা কীভাবে করতে হবে, এটা হলো এদেরকে বলবে তোরা চর্বি খাবি না, তেল খাবি না, ঘি খাবি না, হ্যাঁ কুসুম ফালায় দিবি, গরুর মাংসের মধ্যে চর্বি ফালায় দিয়ে খাবি, হ্যাঁ এরকম চর্বি সব ফালায় দিবি, যেটা জমাট বাঁধে এটা ধরে ফালায় দিবি এরকম। আর হলো চর্বি কমানোর ওষুধ খাবি, তো খাই কী হবে? খেয়ে এখন তো তেল নাই শরীরে, ভিটামিন ডিকে আসমান থেকে পড়বে, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়, কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে প্রজেস্টেরন তৈরি হয়। তো এই হরমোনগুলো কোত্থেকে তৈরি হয়? তো এই যারা পরামর্শ দেয় ওই যে কেন আপনাদেরকে ওই যে মাঝামাঝি একটা জায়গায় রাখার জন্য আর কি, আপনি পুরুষও না, আপনি নারীও না, আপনি মাঝামাঝির একটা জায়গায়, এরা সবাই এরকম বানায় থাকবে।
কারণ ইবলিস আল্লাহর সাথে বলেই দিয়েছে যে দেখো আমি মানুষকে তার প্রকৃতি অবস্থা থেকে বিকৃত করার মাধ্যমে শয়তানি এটা করবো। তো আপনাদের শরীরের যে বিকৃতিগুলো সে ঘটাবে, কারো ভুঁড়ি বড় হবে, হ্যাঁ, কারো চোখ নষ্ট হবে, বিকৃতি, আঙ্গুল কাটা যাবে, একটা বিকৃতি, বুঝতে পারছেন? মানে তাকে যে সুন্দর অবস্থা সেখান থেকে ধরেন ব্যারেল, একটা বিকৃতি। তো শয়তান হচ্ছে মানুষকে বিকৃত করে, তাদের রূপ সৌন্দর্যকে বিকৃত করে ফেলবে। চেহারা সুন্দর ঝকঝকা তকতকে ছিল, এখন একেবারে মুখে পড়ে গেছে, মনে হয় যে কালি দিয়ে মুখে কালিমা লেপে দিয়েছে, ঘাড় কাল হয়ে গেছে, বগল কাল হয়ে গেছে, এরকম কাল ছিটে পড়ে গেছে। এটা হলো বিকৃতি, তার চেহারার বিকৃতি। এবং এটা হলো বলেছে না যে কিয়ামতের ময়দানে যেমন একদল লোকের চেহারা উজ্জ্বল হবে আর একটা লোকের চেহারা কী হবে, মলিন হবে। তো আমাদের রোগের কারণে চেহারা এই দুনিয়াতেই মলিন, আর আখেরাতে গেলে তো বাকিটা এটা ওখানকার ব্যবস্থা পরে দেখা। তো রুগীদের চেহারা মলিন হবে, তাদের চেহারা এরকম কালিমা লেপন থাকবে, ঘাড় কালো, বগল কালো। তো যাদের ইনসুলিন বেশি তাদের ঘাড় কালো হয়ে যাবে, হাইপার পিগমেন্টেশন, বগল কালো হয়ে যাবে, চেহারার মুখের মধ্যে কালো হয়ে যাবে, উজ্জ্বলতা চলে যাবে। আর আপনার যদি অক্সিজেন এবং রক্ত সঠিকভাবে সাপ্লাই না হয় তাহলে তো ওই জায়গাগুলো আস্তে 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 সব তার হারাবে। কিছু বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এখন দেখেন, ভিটামিন ডি রোদ্রে থাকে না। ভিটামিন ডি শরীরের ভিতরে তৈরি হয় কোলেস্ট্রল থেকে। তো যত তাপ বেশি হবে এবং যত এক্সপোজ বেশি হবে রান্না তত দ্রুত হবে, তাড়াতাড়ি হবে। তা এখন ওই যে এবার বুঝতে পারছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন, যে প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা। তা এখন ধরেন কোন সময় রোদ সবচেয়ে গরম থাকে? এই যে 10টা থেকে 2টা। আর কত বেশি আপনি এক্সপোজ করবেন তত তাড়াতাড়ি রান্না হবে। আর কোলেস্টেরলও থাকতে হবে এবং লিভার ভালো থাকতে হবে, কিডনি ভালো থাকতে হবে, স্কিন ভালো থাকতে হবে, ওমেগা 3 থাকতে হবে, অনেক শর্ত আছে। আর যারা বেশি একটু কালো আমাদের মতো তাদের বেশিক্ষণ রোদ্রে থাকতে হবে, আর বেশি যারা ধবলা তাদের একটু কম থাকলে হবে। এটা আল্লাহর দেওয়া আর এক সিস্টেম, মানে কালা আরও কালা হইব আর ফর্সারা আরও সুন্দর থাকবো, এরকম আর কি। ফর্সারা অল্প সময় গেলে হবে, কিন্তু যাদের স্কিন যত ডার্ক তাকে বেশিক্ষণ রোদ্রে থাকতে হবে ভিটামিন ডি করার। বুঝতে পারছেন? আগে বুঝেন না। তবে আপনারা ওই মুখে রোদ না লাগায়েন না, তাইলে সুন্দর থাকবেন। আর ভিতরে আর কে দেখে, মুখেরটাই তো। সেই জন্য মহিলারা আপনারা মুখে রোদ লাগানোর দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এই ক্যান্সার পেশেন্ট। জি। আমার এই ফুসফুসের লাং ক্যান্সার ছিল। জি জি। আমি 1/3 ফেলে দিয়েছি ডাক্তার কামরুজ্জামান চৌধুরীর ট্রিটমেন্টে ছিলাম। জি। এরপর থেকে আমি আপনাকে ফলো করতেছি। তো আমি এমনি 4টা ক্যামেরা 4টা সার্কেল দিয়েছি, এখন দিচ্ছি না। তো আমি তারপর আপনি একটু পরামর্শ চাচ্ছি আর কি, কীভাবে আমি আরেকটু ইনশাল্লাহ রিকভারি হতে পারি এবং আমার মাধ্যমে অন্যান্যরাও যাতে পেনশনটা পেতে পারে। জি জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। বসেন, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, তো ওনাদের যারা ক্যান্সার রোগী, তো ক্যান্সার মূলত স্প্রেড করে বড় হয়, সে চিনি খায়। চিনি, ক্যান্সার কি খায়? চিনি খায়। এটার ব্যাপারে এভিডেন্স আছে, ক্যান্সার চিনি খায়। তা এখন ক্যান্সার রোগীদের জন্য আমরা পরামর্শ দিই, তারা যেমন ক্যান্সার রোগীদের জন্যে প্রোটিনও বেশি খাওয়া উচিত নয়, কারণ প্রোটিনে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরগুলো নিয়ে আসে। ক্যান্সার রোগীরা খাবে হচ্ছে শুধু ফ্যাট এবং সবজি, মানে বেশিরভাগ, মানে মূলত ফ্যাট এবং সবজি, মানে ফ্যাট জাতীয় এবং সবজি জাতীয়। তো রোজা রাখলে ক্যান্সার কমবে, অটোফেজি হয়। তারপরে ব্যায়াম করবে, ঘুমাবে, শ্বাসের ব্যায়াম করবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, বডিকে ডিটক্সিফাই করবে, বেকিং সোডা খাবে, সম্ভব হলে সনা করবে, হ্যাঁ, ওজন থেরাপি করবে সম্ভব হলে, বা হাইপারবোরিক চেম্বারও আছে, এগুলোও সে দিতে পারে। অর্থাৎ ক্যান্সার সেল বেড়ে ওঠে হলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করে। এখন আমরা তাকে অ্যালকালাইন এনভায়রনমেন্ট দেওয়ার জন্য অ্যালকালাইন খাওয়া দাওয়া দিব, সবজি, মানে বেশিরভাগ সবজি। এখানে প্রোটিনও এই মুহূর্তে রেস্ট্রিক্টেড থাকে, খুবই, মানে প্রোটিনও আমরা রেস্ট্রিক্টেড করি ক্যান্সার রোগীর জন্য। শুধু চর্বি, মানে ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল, ঘি, নারকেলের তেল, আর হচ্ছে ফাইবার, মানে সবজি জাতীয় জিনিসগুলো, হ্যাঁ, এগুলো তাকে করা হয়। আর ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, হ্যাঁ, এগুলো তাকে আমরা নিষেধ করি।
কোনো ধরনের চিনি জাতীয়, কারণ চিনি না পেলে ক্যান্সার বাড়তে পারে না। ক্যান্সার চিনি না পেলে বাড়তে পারে না, এটা প্রমাণিত যে ক্যান্সার সেল চিনি থেকে শক্তি তৈরি করে, এবং এটা সে অক্সিজেনের উপস্থিতিতেও সে অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেশন করে করে, এবং সে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে রাখে। তো এই জন্য আমরা তাকে ওই যে শ্বাসের ব্যায়াম করা, বডিটাকে অ্যালকালাইন রাখা, তারপর বেকিং সোডা খাওয়া, তারপর এর ইত্যাদি যেই তারপর ঘুম, তারপর মানসিক প্রশান্তির চর্চা, ভিটামিন ডি 90-100 রাখা, ইনসুলিন 4 রাখা বা 3-4, ব্লাড সুগার মানে অপটিমাল 5, সিআরপি বা প্রদাহ 2, মানে 3ও না 2 বা 1, অক্সিডাইজ ক্লোসের মাত্রা 1.5-এর নিচে, হোমায়ার 1-এর নিচে, এভাবে তাকে আমরা বলি যে এইভাবে তাকে চলতে হবে। আর পাশাপাশি চিকিৎসা সে করবে, কিন্তু আসলে তাকে যদি সুস্থ হইতে হয় তাহলে তাকে ফার্দার ক্যান্সার যেন না হয়। যেমন ওনার তো ফুসফুস কেটে ফেলে দিয়েছে, এখন ওনার যেতে একবার ক্যান্সার হয়েছে, সারা জীবন তার আবারও অনেকবার ক্যান্সার হতে পারবে যদি সে আগে যেভাবে চলাফেরা করছে ওইটাই যদি চলাফেরা করে। মানে একবার হলে সারা জীবনই হওয়ার চান্স আছে যদি সে তার চলাফেরা মানে আগে যেভাবে চলে তার ক্যান্সার হয়েছে ওইটা যদি সে ঠিক রাখে আবারও হবে, কারণ একবার হলে আবারও হতে পারে। আল্লাহ বলছে তোমাকে একবার বানাইছি, আবার বানানো এটা কোনো মুশকিলের বিষয় না। তো ক্যান্সার একবার হয়েছে আবারও হবে, অসংখ্যবার হইতে পারে, অনেক জায়গা দিয়ে হইতে পারে। তো যেভাবে হয়েছে মানে যেই চলাফেরা সে আগে করছে সেটা যদি করে এখনও তাহলে হবে। তাহলে তাকে বেশি কেমিক্যাল জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তো এই জন্যে কেমো তো দিয়ে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যেন ওষুধ খুব কম খাওয়া লাগে, ওষুধ খেলেই প্রবলেম, যে কোনো ওষুধ কেমিক্যাল যে কোনো, কেমন কেমিক্যাল ব্যবহার করা মানে খুব, এমনকি মাটির পাতিলে রান্না করে খাইতে হবে, মানে এমনকি মানে খুবই সতর্কতা সব দিকে। আর একেবারে প্রাকৃতিক ছাড়া খাওয়া যাবে না, সবজিগুলো আবার ওই যে হাইব্রিড সবজি এরকম হবে না। তা ওনার ক্ষেত্রে এই কুসুম খাবে কিন্তু ডিমের সাদা অংশ খাবে না, উল্টা মানে নাই, ওনার ক্ষেত্রে কুসুম খাবে সাদা অংশ ফেলে দিয়া, মানে পিওর মানে ফ্যাট এবং সবজি এবং মানে এগুলাই হচ্ছে তার মূল খাবার। কেন? কারণ তেল এই মানে ক্যান্সার সেল তেল ব্যবহার করতে পারে না, আর হেলদি সেল তেল ব্যবহার করতে পারে। তো এই জন্যে ওই যখন সে খাবার পাবে না সেটা সে আর বেশি বাড়তে পারবে না, খাবার না পেলে বেশি বাড়তে পারবে না। আর স্ট্রেস যত বেশি থাকবে, টেনশন যত বেশি থাকবে, দুশ্চিন্তা যত বেশি থাকবে তত ওর জন্য সুবিধা। আর যত ভালো ঘুমাবে তত ক্যান্সারের সমস্যা, ক্যান্সার বাড়তে পারে না। আর যারা আপনাদের সবার ভিতরে ক্যান্সার সেল তৈরি হয়, আমার ভিতরে হয়, কিন্তু ন্যাচারাল কিলার সেল যদি বা আমার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে এটা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারে না। কেন? কারণ ওইটা ওকে নষ্ট করে দেয়। কারণ ওই যে আপনার যে ইমিউন সিস্টেম রয়ে গেছে, ধরেন আপনাকে আল্লাহ তো জানে যে ক্যান্সার সেল আসতেছে, তো ক্যান্সার সেল খাওয়ার জন্যে আপনার বডির ভিতরে সব দেওয়া আছে, ন্যাচারাল কিলার সেল আছে। তো এখন ন্যাচারাল কিলার সেল বাড়াতে হয় প্রাকৃতিক খাদ্য গ্রহণ, রোজা, ব্যায়াম, ঘুম, ভিটামিন ডি ভালো, এগুলো থাকলে, এবং বরফ থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। একেবারে বরফ থেরাপি, মানে আমরা যে বরফ থেরাপিটা করি ওই যে উইম অফ হর্স স্ট্যান্স করে, শ্বাসের ব্যায়াম করে, হর্স স্ট্যান্স করে বরফে এগুলো বেশি তৈরি হয়, WBC বেশি তৈরি হয় বরফ। তো এগুলো আছে। এছাড়া ওই যে হাইপারবোরিক চেম্বার, মানে যেখানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন শরীরে ঢোকে, তো বেশি অক্সিজেন থাকলে ওর মানে ক্যান্সার সেল অক্সিজেন পছন্দ করে না, ও অক্সিজেন পছন্দ করে না। হেলদি সেলগুলো অক্সিজেন বেশি পছন্দ করে। তো যখন অক্সিজেন হবে তখন মাইটোকন্ড্রিয়াল মেটাবলিজম হবে, আর অক্সিজেনের অনুপস্থিতিতে এটা সেলের ভিতরে, সাইটোপ্লাজমের ভিতরে অ্যানারোবিক প্রক্রিয়া, অথবা অক্সিজেন থাকার পরও অ্যারোবিক প্রক্রিয়া কিন্তু অক্সিজেন ব্যবহার না করে ফার্মেন্টেড করে সে শক্তি তৈরি করে ক্যান্সার সেল গ্রো করে। তো এখন অটোফেজি হলো ক্যান্সারের সবচেয়ে বড় চিকিৎসা, হলো কিছুই না খাওয়া, কিছু না খেলে রোজা। অটোফেজি মানে বডি যখন ডিটেক্ট করে এটা ক্যান্সার সেল, সাথে সাথে এটার হত্যা করবে। তো এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো না খেয়ে থাকা, কিছুই না খাওয়া, বুঝতে পারছেন? ড্রাই ফাস্টিং, এবং এরপর একটু ওয়াটার ফাস্টিং, মানে তাকে যত বেশি সে না খেয়ে থাকবে, অটোফেজ করবে, তত ক্যান্সার সেলের জন্য আর বাঁচার কোনো উপায় থাকে না। ইমিউন সিস্টেম একবার যদি তাকে ডিটেক্ট করে ব্যাস শেষ, ওকে একেবারে যত ক্ষেপণাস্ত্র আছে হাইপারসোনিক সব মাইরে দিয়ে ফিনিশ। নির্মূল হবে মানে মাইরে ফেলাই দেবে একেবারে, অটোফেজির মতো। মানে সব ক্যান্সারের চিকিৎসা একটা রোজা, সিরিয়াস রোজার, মানে ক্যান্সার রোগী দরকার হয় শুকাইয়া যাইব, কঙ্কাল হয়ে যাব,
কিন্তু পরে তো আবার সে খাইয়া রিকভার করতে পারবে, কিন্তু এখন তার খাওয়া দাওয়াই বন্ধ থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে তাকে একটু বেশি, মানে ধরেন আমরা অন্য রোগীকে কিন্তু প্রোটিন খাইতেই হবে, কারণ প্রোটিন না খেলে আপনি দুর্বল হবেন, কিন্তু ক্যান্সার রোগী প্রোটিনও খাইতে পারবে না, যাতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আসতেই না পারে কোনোভাবে। ধরবে না খেজুর, বোকার মতো ফ্রুক্টোজ খায়, বুঝলেন না? ফ্রুক্টোজ কি? খেজুর হলো ফ্রুক্টোজ, মধু, খেজুর নাথিং। আমি তো বললাম নো ফ্রুক্টোজ, নো ল্যাকটোজ, নো গ্লুকোজ, নো সুক্রোজ, মানে কোনো মানে চিনির মানে নামগন্ধ, এমনকি টেনশন করলে চিনি তৈরি হবে, এই জন্য টেনশনও ওভাবে করা যায়, রিল্যাক্স থাকতে হবে, এই জন্য ভালো ঘুমাইতে হবে। টেনশন করলে চিনি বানাইতে পারবেন আপনি স্ট্রেসে। আর যদি ফ্যাটি লিভার থাকে তাহলে আগে ওকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য আগে ওকে সব মানে ইমিউন সিস্টেমকে একেবারেই তাকে ফাইনালি মানে অপটিমাল কাজ করার সুযোগ দিতে হবে। ভিটামিন ডি 90 থাকবে, 100 থাকবে, ভিটামিন ডি এর প্রয়োজন 110 থাকবে। হ্যাঁ, এবং ওই যে বললাম ওর জন্য একেবারে হোমায়ের থাকবে ধরেন 0.5, বুঝো নাই, মানে 0.5, মানে ও একেবারেই মানে ইয়ে থাকবে, মানে ইনসুলিন একেবারে কমায় ফেলতে হবে, সুগার একদম কমায় ফেলতে হবে। তো ইনসুলিন না থাকলে, সুগার না থাকলে ক্যান্সার সেল গ্রো করবে কেমন? গ্রোথ ফ্যাক্টর না থাকলে গ্রো করতে পারবে না। তো ইনসুলিন হলো গ্রো করার জন্য। যেমন ধরেন যাদের ইনসুলিন নাই, এই রোগীগুলা ওজন খালি কমে, বাড়ে না। যারা একদম পিওর টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন যাদের নাই, ওদের খালি ওজন কমতে থাকে, ওজন বাড়াইতে পারে না, কোনোভাবে ওজন বাড়ে না। আর যাদের ইনসুলিন বেশি, ওরা যত না খেয়ে থাক ওজন কমে না। ওরা বলে কি মানে বাতাস খেলে ওজন বাড়ে, পানি খেলে ওজন বাড়ে, খালি ওজন খালি বাড়ে, মানে কোনোভাবে কমে না। তাই জন্য তাই ক্যান্সার সেলকে আমরা এই যে ওই যে গ্রোথ ফ্যাক্টর, মানে ওই টিউমার সেল, এটা যেন আরও গ্রো না করে, তো গ্রো না করার জন্য তাকে একেবারে মিনিমাম তাকে ইনসুলিন ধরেন 2-3 ভিতরে রাখতে হবে, সুগার ধরেন 4-4.5 মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন? আর তার শরীরে সুগার ঢোকানোর কোনো রাস্তা রাখা যাবে না, শুধু ফ্যাট দিয়ে তাকে কয়েকদিন চালাইতে হবে। তো পরে ওই ফ্যাট খেয়ে সাধারণ সেলগুলো শক্তিশালী হবে, স্বাভাবিক সেল, আর ক্যান্সার সেল না খাইতে পারে, দুর্বল হয়ে যাবে। আর ওই যে অটোফেজে রোজা রেখে যখন সে তাকে বুঝাইতে পারবে যে এইটা হলো ক্যান্সার সেল, ব্যাস একবার খালি সন্ধান পাইলে হয়েছে, একেবারে ফিনিশ, একদম ওদেরকে শেষ করে দিবে। এটা এখন ধরেন আপনি পরে আবার বিরিয়ানি খেলে আবার এসে বাড়বে। হ্যাঁ, আর যদি এইভাবে ওরা কিছুদিন রেখে দিতে পারেন, ওর নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না, শিকড় মিকড় সব উপড়ায় ফেলবে। বুঝছেন? আপনার ইমিউন সিস্টেম ডেঞ্জারাস জিনিস, শুধু যদি বুঝতে পারে যে এখানে সমস্যা। যেমন আমার এখানে একটা আসিল ছিল, একেবারে চোখের মানে সামনে এটা ভ্যানিশ হয়ে গেল, মানে আস্তে আস্তে হয়েছে আবার, মানে আপনি ভাবেন না যে জাদু মন্ত্রের মতো ভ্যানিশ, মানে ধীরে ধীরে আমার চোখের সামনে দেখতাম, আস্তে আস্তে গায়েব, নাই কিচ্ছু নেই, ফিনিশ। হ্যাঁ, চলে গেছে না? হ্যাঁ, চলে যাবে। এই যে এই ব্যায়ামগুলো করবেন, হ্যাঁ এগুলো, হ্যাঁ হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? তো এরকম। আর ক্যান্সার হয় কেন? ক্যান্সার হচ্ছে স্ট্রেস, নষ্ট খাওয়া, নিজেকে সময় না দেওয়া, নিজের যত্ন না করা, রাতে না ঘুমানো, ব্যায়াম না করা, হ্যাঁ ইত্যাদি। মানে সোজা কথা হলো নিজের কোনো টেক কেয়ার নেই, এভাবে ক্যান্সার তৈরি। বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ইস্যুর জন্য দায়ী। লাং ক্যান্সারের জন্য সিগারেট স্মোকিং দায়ী। আর যারা বলে যে আমি খাই না, তো আপনার আশেপাশে ওরা খায়। তারপর আপনার বায়ু দূষণ, হ্যাঁ বায়োমাস ফুয়েল, তো আমার বাতাস যদি দূষিত হয় সেটা, আর লাংসের প্রোটেকশন ক্ষমতা যদি না থাকে, হ্যাঁ সেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন আমাদের করতে হবে। তো ওই যে ওনাকে 6টা শ্বাসের ব্যায়াম সব করতে হবে যেন নাইট্রিক অক্সাইড এবং এই জাতীয় যে নাইট্রিক অক্সাইড জাতীয় যে ইয়াগুলো, যেমন ওনাকে এলার্জিনিন খাইতে হবে, হ্যাঁ নাইট্রিক এগুলো খাইতে হবে। তারপর ডিরাইবোজ, মানে তার অল্টারনেট এনার্জি বেশি থাকবে, কিন্তু সুগারের এনার্জি তার যেন নিয়ে না। তো রুগী যদি একটু দুর্বল হয়ে যাবে, ট্যাংলা পাতলা হয়ে যায়, কিন্তু জীবন বেঁচে গেল, তারপর সে পরবর্তীতে আবার ভালো মাছ মাংস ডিম খেয়ে জিম টিম করে সুন্দর ফিগার বানাতে পারবে, বেঁচে থাকলে আবার পারবে। কিন্তু আগে জীবন বাঁচাতে হবে, বেঁচে থাকলে সে আবার অনেক কিছু করতে পারে। বোঝা গেল? এবার বুঝতে পারছেন? হ্যাঁ, ক্যান্সার মানে ইনসুলিন বেশি থাকলে ক্যান্সার বাড়বেই, কোনো সন্দেহ নেই। আপনার যে ডাক্তার, যেটা আল্লাহ তাআলা ইনস্টল করে দিয়েছে, তাকে সুস্থ রাখার জন্যে আপনার হোমায়ার 1 থাকা গুরুত্বপূর্ণ, এবং বাকি রিপোর্টগুলো যেভাবে বলেছি 90-100 পর্যন্ত, মানে এগুলো গুরুত্বপূর্ণ। প্লাস আপনার রিপোর্ট ভালো কিন্তু ঘুমান না, তাহলে এটা হবে না। মানে এখন সুস্থ থাকলেও পরে রুগী হবেন। আপনার রিপোর্ট ভালো কিন্তু ব্যায়াম করেন না, ঠিক আছে, এখন ভালো আছেন তো এক সময় থাকবেন না। অনেকে বলে আমি তো এখন ভালো আছি, ঠিক আছে থাকো, হ্যাঁ না থাকো, কিছুদিন পর থাকবে না। আমি তো এতটুকু মানেই ভালো হয়েছে, ঠিক আছে এতটুকু মানেই ভালো আছো, থাকো এরকম,
কিন্তু একদিন দেখবা নাই, কারণ বয়স বাড়ার সাথে সাথে তুমি ধুনা খাইবা। আমি বুঝতে পারছেন? কিন্তু যে ধরেন তার রিপোর্টও ভালো, তার নিয়মও ঠিক আছে, সে ঘুমায়ও ঠিক মতো, ব্যায়ামও করে, রেগুলারিটিস আছে, সঠিক খাবার খায়, রোজা রাখে, সব কিছু ঠিকঠাক করে, আশা করা যায় সে 90-100 বছর যার বয়স হবে তখনও সে হয়তো তার যৌবন ধরে রাখতে পারবে। বার্ধক্য আসবে আরও অনেক পরে। আমার কথা বুঝতে, মানুষ একসময় 1000 বছর বেঁচেছে, সেই 1000 বছর বাঁচার সব কিছু আমার শরীরে আল্লাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা একসময় 1000 বছর বাঁচতাম, তো একটা সেল 1000 বছর বাঁচার সব কিছু ক্যাপাসিটি আমার শরীরে আছে। কিন্তু আমরা ওই যে বললাম জানি না, বুঝি না বলেই আমরা 60-70ও চিন্তা করতে পারতেছি না। আর এখন 30-35-এ বুড়াগুলো আমার কাছে আসে, হ্যাঁ, শক্তি নাই, এনার্জি নাই, বউ বাপের বাড়ি ফেরত আসে না, এরকম আর কি, বয়স কম কিন্তু কোনো কিছু নেই, মানে বুড়া হয়ে গেছে, বার্ধক্যে ধরছে রে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ছোট মেয়ে বিয়ে হয়েছে, এখন পিসুয়েস, কোনো বাচ্চা হয় না, অথচ বুড়া হয়ে গেছে, বুড়াদের না বাচ্চা হয় না, বুঝতে পারছেন? এখন সে বুড়া হয়ে গেছে, মানে বাচ্চা হওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে, অথচ তার এখন যৌবন চলে। তাহলে এখন কি সে, মানে বয়স হলো তার 22 কিন্তু আসলে সে বুড়ি, বয়স হলো তার 35, হ্যাঁ, আসলে সে বুড়া। আবার অনেকে আছে বয়স 70 কিন্তু সে তরুণী, বয়স 90 কিন্তু সে তরুণ। এটা ডিপেন্ড করে, এটা কিসের উপরে? ওই যে সে মানা না মানা, করা না করার উপরে। তা এখন হয়তো আপনি অল্প কিছু করে হয়তো ভালো হয়ে গেলেন, ঠিক আছে, হইতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গ মানলে আমরা চাই যে আপনি যেন 100 বছর পর্যন্ত যেন একেবারে সুন্দর থাকেন, সেটার ব্যবস্থা আজকে থেকে চিন্তা করতে হবে। যেমন ডক্টর জাহাঙ্গীরকেও এখানে দাঁড়াইছে, সেই চিন্তা তাকে বহু বছর আগে থেকে করতে হয়েছে। এমনকি আমার যদি ক্লাসে রেজাল্ট ভালো না হয়তো, আমি যদি ধরেন মেডিকেলে চান্স না পাইতাম, বা আমি যদি ভর্তি পরীক্ষা না ভালো করতাম, বা আমার যদি এসএসসি রেজাল্ট খারাপ হইতো, বা আমার এইচএসসি খারাপ, তার মানে আজকে এখানকে আসার জন্য সব কিছুই দেয় রেসপন্সিবল, বাটারফ্লাই এফেক্ট, অনেক আগে থেকে এটার প্রস্তুতি শুরু হয়েছে। নাকি বুঝেন নাই কথা? নাকি? তো এরকম আপনার 50 বছর পরে কী হবে, এখন থেকে আপনি যদি বেঁচে থাকেন তাহলে এই পরিকল্পনা এখন থেকে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? তারপরে অনন্তকাল আখেরাত কিভাবে চলবেন সেটা এখনই সিদ্ধান্ত নিতে হবে, যতক্ষণ আপনি আমল করার সুযোগ আছে। আর কবরে গেলে আর আমল টামল বন্ধ হয়ে যাবে, কিছু সদগায়ে জারিয়া চলবে। যেমন যদি এরকম প্রোগ্রাম আমি মরার পরও চালু থাকে এবং আপনারা যদি ফলো করতে থাকেন, এগুলো ঠিক আছে, এগুলো থাকবে। নেক্সট সন্তান বা এমন কোনো জিনিস আল্লাহর রাস্তায় করে গেলেন যেটার সিলসিলা চলতে থাকবে, এরকম, মানে মৃত্যুর পরও তার সৎ কাজগুলো জীবিত থাকে। নাকি বুঝতে পারছেন? কিন্তু নামাজ আর পড়তে পারবেন না, তো এখন যেটা থাকতে পড়েন। রোজা রাখতে পারবেন না, তো এখন যেটা থাকতে রাখেন। বুঝতে পারছেন? ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবরে যায় কইলেও কি লাভ নেই, ওটা আপনার যোগাবেন আমল নামে, তো এখনই বলেন। তাই এই জন্যে অনন্তকাল কীভাবে আপনার চলবে, আপনি অনন্তকাল কীভাবে থাকবেন, চিরযৌবনা থাকতে চান না, ওই জান্নাতে চিরযৌবনা থাকবেন, আপনার কোনোদিন বুড়া হবেন না, কোনোদিন মরে যাবেন না, কোনোদিন বয়স হবে না, চেহারা শুধু দিন দিন বাড়তে থাকবে, চেহারা খালি বাড়তে থাকবে। আবার একটা বাজার থাকবে, ওখানে গেলে চেহারা আরও সুন্দর হয়ে যাবে, পোশাক আরও সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, ওখানে ওই শুক্রবারে হাট হবে, ওখানে যাই আরও সুন্দর হয়ে আসবেন। নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? আর ওই যে চিরযৌবন চাইলে ওখানে ওই জায়গাটা সুন্দর করেন। আর পৃথিবীতে আপনি যতই মানেন কিছু সুবিধা অসুবিধা থাকবেই, কারণ এটা পরীক্ষা ক্ষেত্র। হ্যাঁ, এখানে একেবারে 100 কেউ পারবেনও না, আবার 100 সাপোর্ট পাবেনও না, কিছুই না, কিন্তু মেজরিটি আপনাকে চিন্তা করে করতে হবে। ক্লিয়ার? তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব সুস্থ থাকতে, ঠিক আছে? আর সুস্থতা মানে এই, আর আমাদের কাছে কোনো সত্যি কথা রোগের কিছু চিকিৎসা নাই। যেমন আমার কোনো রোগ নাই, তবুও আমি মানার চেষ্টা করি। আর আপনারা যারা আমাকে একদম 100 মানার চেষ্টা করবেন বা মানবেন বা পারবেন, তারাও এরকমই থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে অসুখের কোনো সিস্টেমই এখানে নাই। আমি কি বুঝাতে পারছি? এই তো কথা, সহজ হিসেব। এইটাই বুঝাইতে পারতেছি না এতদিন ধরে, এই কনসেপ্টটাই ক্লিয়ার না। আর সে একজন করবো আমার এই সমস্যা, আমি কি করবো ওই সমস্যা, আরে ভাই এটা করো। আবার আরেকজন এতক্ষণ পরে কই তাহলে আমি করুমটা কি? এগুলাই করি আমরা, এগুলাই করি, রোজা রাখি, ব্যায়াম করি, ঘুমাই। বুঝতে পারছেন? ঠিক আছে, আল্লাহ ভরসা। সবাইকে তৌফিক দান করো, সবাই যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।